নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর আপনারা শুনছেন পিএমজি অডিও। এখন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি জগদীশ গুপ্তর লেখা গল্প সত্যশিবের বিয়ে ও বউ। আজকের গল্প আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানান। আর যেসব বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন পিএমজি অডিও। আর আপনাদের ভালো লাগার গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে যারা আপনার মতোই বাংলা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন। শুরু করছি আজকের গল্প সত্যশিবের বিয়ে ও বউ। আণুবীক্ষণিক বীজ হইতে বনস্পতির উদ্ভব, এই তুলনাটা সুশীলা সুন্দরীর কাজের সঙ্গে খাটে না। বৃন্তচ্যুত ফলের বৃক্ষ হইতে মৃত্তিকায় পতনের সূত্রে মাধ্যাকর্ষণের আবিষ্কার, এই তুলনাটা কিছু খাটে। মাধ্যাকর্ষণের অর্থাৎ দুইটি পদার্থ বস্তুর পরিমাণানুসারে এবং দূরত্বের বর্গ বিপর্যয়ে পরস্পরকে আকর্ষণ করে। এই তথ্যের সন্ধান লাভের ফলে বিজ্ঞান জগতে ব্যাপার তুমুল হইয়া উঠিয়াছিল। এ প্রাচীন কথা সবাই জানে, কিন্তু সবাই জানে না যে আরাম পাওয়ার উপায় দৈবাত আবিষ্কার করার আগে সুশীলা সুন্দরীর সংবিতে এবং পরে তাঁর সংসারে বিপ্লব দেখা দিয়েছিল। ইহা আধুনিকতম একটা ঐতিহাসিক ঘটনা। সুশীলা সুন্দরীর একটি পুত্র, একটি কন্যা, অর্থাৎ কয়েকটি সন্তান কালগ্রাসে পড়ার পর ওই দুটি এখন বর্তমান, সুতরাং উহারা প্রাণাধিক প্রিয়। ছেলে সত্যশিবের বয়স 13, স্কুলে পড়ে। মেয়ে কিরণের বয়স 15 চলিতেছে, স্কুলে পড়ে না। কীর্ণাহারের সন্তোষবাবুর পুত্র শৈলেশ্বরের সঙ্গে কিরণের বিবাহের কথাবার্তা চলিতেছে, খুব হৃদ্যভাবেই চলিতেছে। সন্তোষবাবু নির্লোভ ব্যক্তি, সন্দেহ নাই। বিয়ে পড়া ছেলের পিতা হইয়াও তিনি পণ এবং বরাভরণ সম্বন্ধে এমন নিষ্পৃহ যে ভাবিলে অবাক হইতে হয়। কিরণের বাবা রাখাল ভট্টাচার্য সেই কারণে খুব অবাক হইয়া থাকেন এবং গল্প আর প্রশংসা করিয়া অনেককেই খুব অবাক করিয়া দিতেছেন। এই নিষ্ঠুর ব্যবসায়, অর্থাৎ কন্যার পিতাকে নিংড়াইয়া কে বেশি আদায় করিতে পারে, ইহারই প্রতিদ্বন্দ্বিতায় সন্তোষবাবু অলৌকিক সংযম প্রদর্শন করিয়াছেন। রাখাল ভট্টাচার্যের বিশ্বাস তাই। 400 টাকা নগদ আর সোনা মাত্র 10 ভরি, আর কিচ্ছু না। রাখালবাবুর হিসেবে কিরণের বিবাহে যৌতুকের বরাদ্দ ছিল সর্বসাকুল্যে ইহার 4 গুণ। সুতরাং রাখালবাবু গদগদ হইয়া আছেন, সুশীলা সুন্দরী গদগদ হইয়া আছেন, কিন্তু তাহা কেহ জানিতে পারিতেছে না। তাহাদের মেয়ে পছন্দ হইয়াছে, ইহাদের ছেলে পছন্দ হইয়াছে, সুতরাং এ বিবাহ হইবে। দিন স্থির করিতে রাখাল ভট্টাচার্য সন্তোষবাবুকে বিনম্র পত্র দিয়াছেন। পূর্বে যে বিপ্লবজনক আবিষ্কারের কথা বলিয়াছি তাহা এখনকার। স্ত্রীলোক বুদ্ধিমতী যতই হউন, অন্তর্দৃষ্টি তার যত গভীরই হোক, গৃহকর্মের চক্রে বাধা পড়িয়া তার মৌলিক চিন্তার অবসরই থাকে না। যেমন নিম্নের মৃত্তিকা আর সম্মুখের বেড়া ছাড়া অন্য কোনো দিকে দৃষ্টি চলে না ঘানির বলদের। বিশেষ করিয়া সুশীলা সুন্দরীর সম্বন্ধে এই তত্ত্বটি নিভাজ সত্য। তিনি ভাবেন অনেক, কিন্তু তা কেবল স্থূল ঘরের কথা। আরাম যে কত প্রকারের হইতে পারে তাহা তিনি চিন্তা করেন নাই, অর্থাৎ তার মাথায় আসে নাই। আসিয়া গেল দৈবাত একদিন, যখন কন্যা কিরণের এ গৃহ ত্যাগ করিয়া স্বামী গৃহে যাইবার দিন নিকটবর্তী হইয়াছে। সুশীলা সুন্দরীর কাজ অনেক, অফুরন্ত, সুতরাং পরিশ্রম করিতে হয় খুব, এবং দ্বিপ্রহরে আহারান্তে তিনি কিছুক্ষণ না শুইয়া পারেন না। শুইলে তার হাড়ের ব্যথার লাঘব হয়। সেদিন শনিবার, সত্যশিব স্কুলে গিয়াছে। সুশীলা সুন্দরী বালিশটি মাথায় দিয়া শুইয়া পড়িয়াছেন। অল্প শীতের দরুন
একখানা চাদর কেবল গায়ে দিয়াছেন। পা ঢাকিলে পা জ্বালা করে বলিয়া পা খোলাইয়াছে। তার পায়ের কাছে প্রচুর স্থান আছে এবং জানালা দিয়া প্রচুর আলো আসিতেছে বলিয়া কিরণ তার সেলাই লইয়া সেইখানেই বসিয়া গিয়াছে। বসার কিছু পরেই ঘটিল এক দৈব ঘটনা, বিপ্লবজনক সেই আবিষ্কার। শিবনের প্রয়োজনে কিরণের হাত এদিক ওদিক ওঠানামা করিতে করিতে হঠাৎ একবার ঠেকিয়া গেল তার মায়ের পায়ের তলার সঙ্গে। সঙ্গে সঙ্গে সুশীলা সুন্দরী অনুভব করিলেন ভারী সুন্দর অব্যক্ত একটু আরাম। বলিলেন, পায়ে একটু হাত বুলিয়ে দে তো মা। সেলাই রাখিয়া পায়ে হাত বুলাইয়া কিরণ দিত না, যদি এই অনুরোধ আর কিছুদিন পূর্বে আসিত। কিন্তু শীঘ্রই সে বাপ মাকে ছাড়িয়া যাইবে এবং সেই বেদনায় ম্রিয়মান হইয়া মা দুধের স্বর আর মাছের বড় পেটিটা সত্যকে না দিয়া তাহাকেই দিতেছেন। কিরণ নিমখারামি করিল না, সেলাই সরাইয়া রাখিয়া সে মায়ের পায়ে হাত বুলাইতে লাগিল। সুশীলা সুন্দরীর আরামের অন্ত রহিল না, কিন্তু শুষ্ক পায়ের সঙ্গে শুষ্ক হস্তের ঘর্ষণে শীঘ্রই একটি তেজ উৎপন্ন হইল। সুশীলা বলিলেন, জ্বালা করছে বড়, হাতে একটু তেল নিয়ে নে। কিরণ হাত তৈলাক্ত করিয়া আনিল। তৈলাক্ত হাত পায়ে বুলাইতে শুরু করিলে সুশীলা সুন্দরীর আরামের আর অন্ত রহিল না। চক্ষু মুদ্রিত করিয়া তিনি ভাবিতে লাগিলেন, অল্প খরচে এবং অল্প পরিশ্রমে এমন সুন্দর আরাম পাওয়া যায় এ কথা তিনি আগে ভাবেন নাই। আশ্চর্য! কিন্তু প্রত্যহই তিনি এইভাবে আরাম গ্রহণ করিবেন। ভাবিতে ভাবিতে সুশীলা সুন্দরীর চিন্তা মৃত্তিকার সরসতা ফুলের কুড়ির মতো বিস্তার লাভ করিতে লাগিল। মেয়ের যতদিন বিবাহ না হইতেছে ততদিন সে তার এরকম সেবা পরিচর্যা করিবে, কিন্তু তারপর বিবাহের দিন স্থির হইয়া গেলেই নিশ্চিন্ত কীর্ণাহারে যাইয়া মেয়ে শাশুড়ির পায়ে তেল মাখাইতে থাকিবে। কন্যার অভাব তখন পূরণ করিবে কে? আরামে বিঘ্ন ঘটিবে মনে হইয়া সুশীলা সুন্দরী তখনই কিঞ্চিত বিমর্ষ হইলেন। কন্যার স্থান গ্রহণ করিতে পারে পুত্রবধূ। সত্য শিবের বিবাহ দিলে কেমন হয়? মোটার ফল মাটিতে পড়িল, আবিষ্কৃত হইল মাধ্যাকর্ষণ। কিরণের হাত পায়ে ঠেকিল সুশীলা সুন্দরীর, আর তার মাথায় আসিল পুত্রবধূ আনয়নের সুবৃহৎ চিন্তা। তারপর তার মূল চিন্তার সহিত শাখা প্রশাখা যুক্ত হইতে লাগিল। মানুষ এই আছে এই নাই, জীবন পদ্মপত্রে জলবিন্দু বই তো নয়, পাতা একটু কাত হইলেই বিন্দু সিন্ধুতে মিশিয়া যাইবে। সেদিন মহেশ মোড়ল মাঠ হইতে আসিয়া বারান্দায় বসিয়া মুখ ধুইতে ধুইতে ঠাস হইয়া নিচে পড়িয়া গেল। বাড়ির লোক দৌড়াইয়া আসিয়া দেখিল মহেশ মরিয়া গেছে। এই তো জীবন, হাসিও পায় কান্নাও পায়। ভাবিয়া দেখিতে গেলে এ জীবনের মূল্য কি? তার স্থায়িত্বের ওপর নির্ভর করিতে পারা যায় কি? পরে করা হইবে বলিয়া স্বাদ আহ্লাদের কোনো কাজ অনিশ্চিত কালের জন্য মুলতুবি রাখা বুদ্ধির কাজ কি? ভাবিতে ভাবিতে এখানকারই অপরাজিতার মতো রূপবতী আর অমনি ছোট্ট একটি মেয়েকে বধূ করিয়া আনিতে তার এমন দুর্জয় লালসা জন্মিল যে তখনই শুইয়া শুইয়াই তিনি যেন যাবতীয় প্রতিকূল উক্তির সম্মুখে উগ্র আর যাবতীয় প্রতিকূল অবস্থার বিরুদ্ধে সশস্ত্র হইয়া দাঁড়াইয়া গেলেন। অমনি একটি মেয়েকে যদি বউ করা যায় তবে জীবন সফল হয়। বিবাহ দিতেই হইবে সংকল্প করিয়া সুশীলা সুন্দরী কিরণের আরামপ্রদ হাতের ভিতর হইতে পা টানিয়া লইয়া একেবারে উঠিয়া বসিলেন। কিরণ বলিল, মা, উঠলে যে, এখনো বেলা আছে। সুশীলা বলিলেন, সতের বিয়ে দেব। কিরণ শিবন নিপুণা হইলেও এবং আধুনিক বই খানকতক তার পড়া থাকিলেও একেবারে সেকেলে ধরুন তার। বিশেষ অবাক হইলে চট করিয়া গালে হাত দেয়।
অত্যাশ্চর্য কথা হঠাৎ শোনা এ বাড়ির কিরণের অভ্যাস হইয়া গিয়াছে, কিন্তু এ যে বেজায় আশ্চর্য। কিরণ বিশেষ অবাক হইয়া চট করিয়া গালে হাত দিল, বলিল, হুমা, সে কি কথা? হ্যাঁ দেব, আমি মরবো চিরকাল খেটে খেটে উপায় থাকতে, টুকটুকে বউ আনবো, বাড়ির ভেতর লক্ষ্মী ঠাকরুনটির মতো থাকবে, জল জল করবে, পায়ে পায়ে ঘুরবে ৮ প্রহর, দেখে চোখ জুড়োবে। আমি শুয়ে থাকবো, পায়ে সে হাত বুলিয়ে দেবে, আমাকে মা বলে ডাকবে, ওকে বলবে বাবা। বলিতে বলিতে ক্ষুদ্র বধূর এই মধুর আহ্বানের অপরিমেয় উল্লাসে সুশীলা সুন্দরী এমন বিগলিত হইয়া গেলেন যেন কাঁদিয়া ফেলিলেন। কিরণ বলিল, বাবা দিলে তো দেবে, ঘাড় হেট করে দেবে, না দিলে আমি বুঝি তাকে শাস্তি দেব ভেবেছিস? শুনিয়া কিরণ বিশেষ অবাক হইয়া আবার গালে হাত দিল আর হাসিতে লাগিল। বই হাতে করিয়া সত্যশিব আসিয়া উপস্থিত হইল। শনিবারে হাফ স্কুল হয়। সত্য সকাল সকাল ফিরিবে বলিয়া সুশীলা সুন্দরী বিশ্রাম করিতে আজ কোঠায় ওঠেন নাই, বৈঠকখানার বাহির দরজায় খিল দেন নাই। বইয়ের বোঝা নামাইতে বিলম্ব হইলে সত্যশিবের রাগ হয়। পড়িয়া না হোক, পথশ্রমে সত্যশিবের মুখ ঘামিয়া উঠিয়াছিল। সুশীলা সুন্দরী তার হাত হইতে বই লইয়া আলমারির মাথায় তুলিয়া রাখিলেন। তাহার মুখের ঘাম আঁচলে করিয়া মুছিয়া দিতে দিতে কষ্টানুভব করিয়া বলিতে লাগিলেন, স্কুল হয়েছে এক দেশ ছাড়া জায়গায়, কাজে পিঠে করলে ওদের কি হতো? তুই বাড়িতে পড়িস সত্য, স্কুলে তোকে যেতে হবে না। স্কুলে যেতে আসতেই যদি ছেলে পুড়ে শেষ হয়, তবে সেই স্কুলে মানুষ আবার ছেলে পাঠায়? সত্য বলিল, বাবার শখ আর আমার মরণ। কিরণবালা সেলাই করিতে করিতে বলিয়া উঠিল, সতে তোর বিয়ে কবে? শুনিয়া কিরণ অবাক হইয়া গালে হাত দিল। সুশীলা সুন্দরী হাসিয়া উঠিলেন। অবাক হওয়ার আর হাসির কারণ ছিল বই কি। সত্য তো বয়ক্রম হিসেবে যোগ্য হয় নাই, কিন্তু তার প্রশ্ন শুনিয়া মনে হইল নিজেকে সে উপযুক্ত মনে করে বলিয়াই ওই সরল প্রশ্ন করিতে পারিয়াছে। যেন সে বলিতে চায়, এতদিনে হুঁশ হইয়াছে দেখিয়া সুখী হইলাম। কিরণ বলিল, বেহায়া ছেলে, জিজ্ঞাসা করছে কবে? কি এমন অন্যায় করেছি? তোরও তো বিয়ে হবে, নিয়ে যাবে চ্যাংদোলা করে। আমার বেলাতেই বুঝি বেহায়াপনা হলো? নিজের বিয়ের কথা তুই কেমন কান পেতে শুনিস তা বুঝি আমি দেখিনি? নিজেরই এটুকু দিদি বেশ বোঝে। বলিয়া সত্যশিব যুগপৎ আহত ও প্রবীণ ভাব ধারণ করত জননীর মুখের দিকে চাহিয়া রহিল। কিরণ বলিল, অতটুকু ছেলের বজ্জাতি কম নয়। সত্য এ কথার জবাব দিল, বলিল, মা, আমি কিছু বলেছি? তুই তো বললি আমার বিয়ের কথা। আমি বলতে গিয়েছিলাম না শুধিয়েছিলাম? না বললেই পারতিস, বললেই শুনতে হবে। পুত্র ও কন্যার কলহে জননী কৌতুকানন্দ অনুভব করিতেছিলেন। হাসিয়া বলিলেন, গাছে কাঁঠাল গোফে তেল, তাই হয়েছে তোদের, আসুক তোদের বাবা। কিন্তু সত্যশিব বাপের মতামত অপেক্ষায় দেরি করিতে পারিল না। বলিল, আমি বিয়ে করব না মা, এখন দিদির বিয়ে হয়ে যাক, তারপর করব। কেন রে? সত্য বলিল, বউয়ের সঙ্গে তো ঝগড়া করবে কেবল। কল্পিত দোষারোপে ক্রুদ্ধ হইয়া কিরণ কি যেন প্রতিবাদ করিতে যাইতেছিল, কিন্তু কিছুই তার বলা হইল না। জননীর তুমুল হাসির উত্তাল উত্রোলের নিম্নে সে সহসা চাপা পড়িয়া গেল। সুশীলা সুন্দরীর এই প্রবল হাসি বাপের জামা জুতা পরা ছেলের মতো অবৃহতের সুবৃহৎ রূপ দেখিয়া নয়, বধূ একেবারে মূর্তি ধরিয়া দেখা দিয়াছে। বধূ ননদের সনাতন কলহের চিত্র, যাহা ভাবিতে মধুর কিন্তু ভোগে অমধুর।
তাহাই রসে ঢলঢল পরম উপভোগ্য হইয়া উঠিয়াছে ছেলে আর মেয়ের কথায়। অর্থাৎ তিনি নিজেই গোপে তেল দিয়েছেন, কাঁঠাল কিন্তু গাছে। সত্যশিব হাত পাখা নাড়িয়া হাওয়া খাইতেছিল। হাসির বেগ থামিলে সুশীলা সুন্দরী তাহার মাথায় হাত রাখিয়া তার ক্ষোভ নিবারণ করিলেন। বলিলেন, আমি থাকতে? আয়, তোকে খাবার দিইগে। বলিয়া বিবাহে সম্প্রতি অনিচ্ছুক সত্যশিবকে লইয়া তিনি রান্নাঘরের দিকে গেলেন। রাখালবাবু কাজ করেন সাব পোস্ট অফিসে 10টা 5টা ডিউটি। এখন কেবল 3:50, তার ফিরিতে দেরি আছে। সুশীলা সুন্দরী মনে মনে ছটফট করিতে লাগিলেন। কিরণের হাত দৈবাত পায়ে ঠেকিয়া যাওয়ায় ওই সূক্ষ্ম সূত্র অবলম্বন করিয়া ছোট্ট রাঙা একটি বউ আনিবার কথা তার মনে আসিয়াছে। কিন্তু আসিয়া সে বসিয়া নাই, প্রাণপণে কাজ করিতেছে। স্বামী অর্থাৎ তথাকথিত মালিক যিনি, তিনি কথাটা কিভাবে গ্রহণ করিবেন তাহা জানা নাই। সুশীলা সুন্দরী তা যত শীঘ্র সম্ভব জানিতে চান এবং তদ অনুযায়ী যে সমুদয় কথা যথাযোগ্য মেজাজের ওপর বলিতে হইবে তাহাও যত শীঘ্র সম্ভব তিনি বলিয়া শেষ করিয়া ফেলিতে চান। সত্যের বিবাহ দিলেই সুখের গঙ্গা যে কলনাদে ছুটিয়া আসিবে সেই বিষয়ে তার অনুমাত্র সন্দেহ নাই। কিন্তু এই লোকটিকে বিশ্বাস নাই। কথা বুঝিবে না, অথচ মনে করিবে বুঝিয়াই সব বলিতেছি। অখণ্ডনীয় কর্তৃত্ব তাঁরই, অর্থাৎ ঘোড়ার লাগামটি তিনি হাতে ধরিয়া বসিয়া আছেন। যান আর আরোহীখানায় পড়িয়া খুন হোক চুরমার হোক তাহাতে তার ভ্রুক্ষেপ নাই। তিনি করিতে চান কেবল বিবেচনা। এমন ধারা লোকের সঙ্গে অত বড় একটা কথা লইয়া আলোচনা করিবার প্রয়োজন বোধ হয় যখন শানিত হইয়া উঠিয়াছে, তখন যদি সুশীলা সুন্দরী স্বামীর পথ চাহিয়া ছটফট করিতে থাকেন তবে তাকে বিশেষ দোষ দেওয়া যায় না। সত্যশিব আহার আনতে মার্বেল লইয়া বাহির হইয়া গেল। কিরণবালা কাপড় কাচিতে নামিল। তাহার পর সে চুল আছড়াইয়া খোপা বাঁধিবে। বেলাবেলি প্রস্তুত না হইলে প্রদোষ অন্ধকারে দর্পণের ভিতর মুখচ্ছবি স্পষ্ট ফোটে না বলিয়া টিপ পড়িতে অসুবিধা হয়। সুশীলা সুন্দরী নিত্যনৈমিত্তিক গৃহকর্মে নিযুক্তা হইলেন, কিন্তু তার প্রাণ পড়িয়া রহিল একজোড়া জুতার শব্দের উপর। কূপের ভিতর দড়ি বালতি নামাইতে নামাইতে সুশীলা সুন্দরী একটা খটখট শব্দ শুনিয়া চমকিয়া দড়ি নামানো বন্ধ করিলেন। কিন্তু কে যেন রাস্তায় বলিয়া উঠিল, ধর ধর, বাছুরটা পালিয়ে গেল। সুশীলা সুন্দরী অসন্তুষ্ট হইয়া দড়ি নামাইতে লাগিলেন। জল ভরিয়া বালতি তুলিলেন। টাটকা তোলা ঠান্ডা জলে রাখালবাবু মুখ ধুইতে ভালোবাসেন, তাই ঘটিতে করিয়া সেই জল বারান্দায় রাখিয়া দিলেন। কিন্তু এবার বাছুর নয়, জুতার শব্দ করিতে করিতে রাখালবাবুই আসিয়া পড়িলেন। ঝরঝরে হাসি মুখে তিনি প্রবেশ করিলেন। জামা গেঞ্জি খুলিয়া ফেলিয়া চেয়ারে বসিলেন। কিরণবালা তাহাকে পাখার বাতাস সেবন করাইতে লাগিল। সুশীলা সুন্দরী বলিলেন, ঘেমেছ বড়। যা গরম। বলিয়া রাখালবাবু বলিলেন, কিরণ মা, পাখা রেখে এক কলকে তামাক খাওয়াও। অফিসে বিড়ি খেয়ে খেয়ে তেতো হয়ে গেছি। কিরণ পাখা রাখিয়া তামাক সাজিতে বসিল। সুশীলা সুন্দরী পাখা তুলিয়া লইয়া নিজেকে বাতাস করিবার ছলে স্বামীকে বাতাস করিতে লাগিলেন। বাতাস করিতে করিতে তিনি ঘুরিয়া আসিয়া স্বামীর সম্মুখে দাঁড়াইলেন। তাহার চোখের ওপর চোখ রাখিয়া নিরীক্ষণ করিতে লাগিলেন। হাওয়া খাইতে খাইতে রাখালবাবু আরামের একটি নিঃশ্বাস ছাড়িয়া বলিলেন, আহ। সুশীলা সুন্দরী হুবহু প্রতিধ্বনির মতো নিষ্কপটে বলিলেন, গাটা এতক্ষণে জুড়লো? হ্যাঁ। বলিয়া রাখালবাবু হুঁকা লইতে কিরণবালার দিকে হাত বাড়াইলেন, আর সুশীলা সুন্দরী হাসিলেন। যে হাসির দ্বারা পুরুষকে তরিতে আত্মবিস্মৃত করা যায় তেমনি একটু হাসিলেন এবং হাসিতে হাসিতেই বলিলেন,
তোমাকে আমি অবাক করে দেব। কিরণবালার হাত হইতে হুঁকা লইয়া রাখালবাবু ব্যগ্র হইয়া উঠিলেন, বলিলেন, কি বরাত, কিরকম? হ্যাঁ, সতের বিয়ে দেব ঠিক করেছি। শুনিয়া বুকে যেন অতর্কিতে তীর বিধিয়া রাখালবাবু তার চেয়ারের উপর লাফাইয়া উঠিলেন। একেবারে ঠিক? প্রশ্ন করিয়া পত্নীর মুখের দিকে চাহিয়া বাকপটু রাখালবাবু জীবনে আজ প্রথম হতবাক হইয়া রহিলেন। মনে রহিল না যে তিনি তৃষ্ণার্ত। সুশীলা সুন্দরী সেই অবসরে তার আর্জি পেশ করিতে লাগিলেন। তাই ইচ্ছে করেছি, আমার বুঝি স্বাদ আহ্লাদ করতে ইচ্ছে যায় না? মানুষের কথা তো বলা যায় না, কবে আছি কবে নেই, কবে মরে ধরে যাব। বউটিকে দেখে যাই। মরার কথাই চূড়ান্ত কথা। চিরকাল দেখা যাইতেছে রাখালবাবুর স্ত্রী অগ্রগণ্যা, আত্মসুখ নহে। স্ত্রীর বিষণ্ণতাই তার কিশোর বয়স হইতে একেবারেই সহ্য হয় না। পাগলের মতো কারণ খুঁজিয়া বেড়ান। স্ত্রীর হতাশা আরও কঠিন কথা, মরার কথা তো বজ্রতুল্য। অত্যন্ত ক্ষুব্ধ হইয়া রাখালবাবু বলিলেন, মরার কথা বলো না, ওতে আমার কত কষ্ট হয় তা কি জানো না? তুমি মরে গেলে আমার রইল কে? আমার দশাটা তখন কি হবে? ভিজি ভিজি ব্যাপার চারিদিকেই, আমি একা সামলাবো কেমন করে? তুমি রয়েছ বলেই আমি একদিকে নিশ্চিন্ত। না না, মরার কথা মুখেও এনো না। শতবর্ষ তোমার পরমায়ু, দৈবজ্ঞ বলেছেন, আমিও বলি। বলিয়া সেই সুদীর্ঘকাল পর্যন্ত প্রসারিত স্ত্রীর সাহচর্য এবং সহায়তা লাভের আনন্দে রাখালবাবু বিহ্বল হইয়া রহিলেন। তারপর বলিলেন, তা বেশ। মনে হইল স্বামী এক কথাতেই রাজি হইয়াছেন। সত্যশিবের বিবাহ দিতে তার আপত্তি অনিচ্ছা একটুও নাই। কিন্তু স্বামীর স্ত্রী হিসেবে না হোক, নিজের পক্ষেরই সুচতুর উকিল হিসেবে এবং ক্ষেত্রবিশেষে যে বিধান আছে তদনুসারে সুশীলা সুন্দরীর কর্তব্য অত বড় কথাটার চূড়ান্ত নিষ্পত্তি বিধায়ক একটা অকাট্য শপথ আদায় করিয়া লওয়া। বলিলেন, তোমার বিয়ে তো প্রায় ওই বয়সেই হয়েছিল, মনে নাই? মনে আবার নাই? মনে রাখালবাবুর ছিল, আছে এবং থাকে। সেই দিন হইতে পত্নী লাভের সৌভাগ্য স্মরণ করিয়া তিনি তার ভাগ্যদেবতাকে অফুরন্ত ধন্যবাদ প্রদান করিয়া আসিতেছেন। আর সেই বয়সেই বিবাহিতা পত্নী যখন দিবারাত্রি সম্মুখেই দেদীপ্যমানা, তখন প্রাপ্তির সেই শুভ দিনটিকে স্মরণ না রাখিয়া উপায় কি? ভাবাকুল কণ্ঠে রাখালবাবু বলিলেন, মনে আবার নাই? তা আবার জিজ্ঞাসা করছো? রাখালবাবুর কণ্ঠস্বর শুনিয়া মনে হওয়া স্বাভাবিক যে তিনি যেন স্ত্রীকে এই উপলক্ষে ওই নিষ্ঠুরে বলিয়া সম্বোধন করিতে চান। তারপর একটু থামিয়া রাখালবাবু বলিলেন, আমি বলিনি যে তোমায় পেয়ে আমি ধন্য হয়েছি? স্ত্রী রত্নং দুষ্কুলাদপি, এ কথা 100 বার সত্যি। তোমার মতো স্ত্রী পেয়েছি বলেই তো কুপিত শনি কিছু করে উঠতে পারছেন না। লক্ষ্মীর তেজে তিনি পিছিয়ে আছেন, বলিনি? বলিয়া লক্ষ্মী স্বরূপিণী স্ত্রীর জোরে শনির সঙ্গে সংগ্রামে জিতিয়া গেছেন মনে করিয়া রাখালবাবু সুখে হাস্য করিতে লাগিলেন। স্ত্রী রত্নং তিনি, এই ঘোষণায় সুশীলা সুন্দরী সন্তুষ্ট হইলেন। দুষ্কুলাদপি শব্দের অর্থ তার জানা ছিল না, সুতরাং বলিলেন, বলেছ, কিন্তু তার আমি শুনতে চাইনে। আমি বলছি সতের বিয়ের কথা। সেটের বাছা তো 13 বছরের হলো। বলিয়া সুশীলা সুন্দরী এমন করিয়া তাকাইয়া থাকিলেন যেন অবোধ ব্যক্তিকে তিনি শায়েস্তা করিতে প্রস্তুত হইতেছেন। রাখালবাবু হুঁকা কিরণবালার হাতে প্রত্যর্পণ করিয়া বলিলেন, কিন্তু মুশকিল কি জানো? অতটুকু মেয়ে তুমি কোথায় পাবে? ছোট ছোট মেয়ের বিয়ে দেওয়া নেই আজকাল। অবোধ ব্যক্তিকে শায়েস্তা করিবার ইচ্ছা
সুশীলা সুন্দরী আপাতত দমন করিলেন। শান্ত স্বরে বলিলেন, এই তো উল্টো গাইছ। দুধে গন্ধওয়ালা ছোট মেয়ে কে চাইছে তোমার কাছে? 8, 9, 10, 11 কি ছোট হলো? কিরণবালা লজ্জিত হইয়া তফাতে সরিয়া দাঁড়াইল। কিন্তু এ বড় গুরুতর সমস্যা। সুশীলা সুন্দরী যাহাকে ছোট বলিয়া স্বীকার করিতে চান না, রাখালবাবুর তাহাকে মনে হয় ছোট। কিন্তু দুর্নীতি আর দারিদ্র্যের মতো দ্বন্দ্বকেও রাখালবাবু ভয় করেন। বলিলেন, তা নয়, তবে লোকের কি মত হয়েছে আজকাল, এই ধিঙ্গি ধিঙ্গি মেয়েগুলোকে বলে কুমারী। বলিতে বলিতে রাখালবাবু কিরণবালার নিকট হইতে হুকাটা আবার চাহিয়া লইলেন। বলিতে লাগিলেন, বলে কুমারী আর খুকু। কলকাতায় দেখে এলেম সেদিন। তাদের বড় হতে কিছু বাকি নেই, অথচ বিয়ে হয়নি। বলিয়া কলিকাতার ধিঙ্গি ধিঙ্গি মেয়েগুলা কত বড়, হাত উত্তোলিত করিয়া তাহা দেখাইতে যাইয়া তিনি কলিকার আগুন খানিকটা মাটিতে ফেলিয়া দিলেন। হুমা, গায়ে পড়েনি তো? সুশীলা সুন্দরী শঙ্কাতরিত প্রশ্ন করিলেন। রাখালবাবু বলিলেন, না, মাটিতে পড়েছে। আচ্ছা, জল টল খাও, হবে এখন কথা। জল খাবার খাইতে খাইতে রাখালবাবু স্ত্রীকে জিজ্ঞাসা করিলেন, শোতে গেছে কোথায়? খেলতে বেরিয়েছে। সে তো রেগে খুন। কারণ? কিরণ শ্বশুর ঘরে না গেলে সে বিয়ে করবে না। কেন? বলে দিদি বউয়ের সঙ্গে ঝগড়া করবে। শুনিয়া রাখালবাবু জল খাবার অর্থাৎ মুড়ির গ্রাস তাড়াতাড়ি ঢোক গিলিয়া নামাইয়া দিয়া হাসিতে হাসিতে আসনের উপর হইতে প্রায় অর্ধেক বাহির হইয়া গেলেন। তারপর প্রকৃতিস্থ হইয়া বলিলেন, আমার ছেলে তো খাঁটি বামুনের রক্ত নেংড়ানো সেরা ছেলে, বুদ্ধিও রগে রগে। তাই বললে বুঝি? জননীকে বাদ দিয়া জনকের বুদ্ধির ধার ছেলে পাইয়াছে। এই অন্যায় উল্লাসে স্বামী আত্মহারা হওয়ায় সুশীলা সুন্দরী বিরক্ত হইলেন। বলিলেন, শুনলেই তো, এক কথাই বারবার শুনতে চাওয়া কি? কুদুলি বলায় কিরণেরও রাগ হইয়াছিল। ভ্রুভঙ্গি করিয়া সে বলিল, ওই রকম। রাখালবাবু বলিলেন, আচ্ছা, আমি মেয়ে খুঁজতে লাগলাম, 2 বিয়ে একসঙ্গে লাগিয়ে দেওয়া যাক। তোমার ইচ্ছা আমি চিরকাল পালন করে এসেছি। ধর্মপত্নীর মর্যাদা রেখেছি প্রাণপণে, এবারেও রাখব। খরচেরও সাশ্রয় কিছু হবে। বলিয়া তিনি জলযোগ সমাপ্ত করিয়া উঠিলেন। রাখাল ভট্টাচার্য কাজ করেন সাব অফিসে, আর সঞ্জীব সান্যাল কাজ করেন ব্রাঞ্চ অফিসে। সঞ্জীবের একটি মেয়ে আছে। তাহার বিবাহ দিবার জন্য সঞ্জীব উৎসুক নয়, অস্থির হইয়া উঠিয়াছেন। পিতা পুত্রীকে আপদ মনে করিয়া তাড়াইতে চান, কথাটা শুনিতে বড় অকরুণ, কিন্তু নেহাত নাচার হইলে অকরুণ কথা উচ্চারণ এবং অকরুণ কাজ সম্পাদন করিতেই হয়। সঞ্জীব তাই উদ্যোগী হইয়াছেন। মন্দাকিনী সঞ্জীবের প্রথমা স্ত্রীর কন্যা, দেখিতে সুশ্রী কিন্তু কলহপ্রিয়া। প্রথমা স্ত্রী ওই কন্যাটি দিয়া গিয়াছেন, আর রাখিয়া গিয়াছেন পিত্রালয় হইতে সংগৃহীত 200 টাকা এবং 3 দফা অলঙ্কার। স্বামীর নিকট হইতে এই প্রতিশ্রুতি আদায় করিয়া লইয়া গিয়াছেন যে ওই টাকা আর অলঙ্কার মন্দার বিবাহ ব্যতীত অন্য কোনো কারণে ব্যয় করিবেন না। সুতরাং কিছু মূলধন সঞ্জীবের হাতে আছে। কিন্তু মূলধন হাতে থাকাই বড় কথা নয়। বড় হইয়া উঠিয়াছে এই কথাটাই যে সৎমা মন্দাকিনীর সঙ্গে আর পারিয়া উঠিতেছে না। মন্দাকিনী হামেশাই তাহাকে নাকের জলে চোখের জলে একাকার করিয়া দিতেছে। সঞ্জীব নিজেও থই পাইতেছেন না। সৎমা কথাটাই এমন যে শুনিলেই মনে হয় সে পূর্বপক্ষের সন্তানগুলিকে যন্ত্রণা দিতেই আসে, এবং লোকে মনে করে বাপটাও যায় বউয়ের পক্ষে, সন্তানগুলিকে দেয় ভাসাইয়া। সুতরাং সঞ্জীব সান্যাল বিপন্ন সন্দেহ নাই, এবং অতিষ্ঠ হইয়া মেয়ের বিবাহের কথা চিন্তা করিতেছেন।
এমনকি মাঝে মাঝে সশব্দে প্রকাশও করিতেছেন। ধর্মপত্নীর অলঙ্ঘনীয় অভিলাষ পূর্ণ করিবার জন্য আগ্রহান্বিত হইয়াছেন, অর্থাৎ পুত্র সত্যশিবের জন্য তার একটি কনে চাই। রাখালবাবুও তাহা যথেষ্ট ব্যাপকভাবে ঘোষণা করিয়া দিয়াছেন। কেহ অবাক হইয়াছে, কেহ বিদ্রূপ করিয়াছে, কেহ নিষেধ করিয়াছে, কিন্তু ধর্মপত্নীর পাশে সেসব লোক তুচ্ছ। রাখালবাবু তাহাদের কথায় কর্ণপাত করেন নাই। দেখুন একবার কার্যকারণ আর যোগাযোগের ব্যাপারটা। গঙ্গাধর বাগদি রানার। বল্লভের মাথায় ঘুঙুর বাজাইয়া প্রত্যহ সে সাব অফিস হইতে ডাকের ব্যাগ লইয়া ব্রাঞ্চ অফিসে যায়। এই গঙ্গাধর বাগদি করিল ঘটকের কাজ, অবশ্য গল্পচ্ছলে। সাব অফিসে সে গল্প করিল যে ব্রাঞ্চ অফিসের সঞ্জীববাবু মেয়ের বিয়ের জন্য পাত্র খুঁজিতেছেন। মেয়ের বয়স মাত্র 10। আর ব্রাঞ্চ অফিসে সে গল্প করিল সাব অফিসের রাখালবাবু পুত্রের জন্য পাত্রী খুঁজিতেছেন, ছেলের বয়স মাত্র 13। ইহার পর পালা জমিয়া উঠিতে বিলম্ব হইল না। উভয় পক্ষই লালায়িত। গঙ্গাধর কথার বাহক হইয়া যাতায়াত করিতে লাগিল। সুশীলা সুন্দরী বলিলেন, কেমন হবে বলো দেখি। আনন্দে তাহার গলা ধরিয়া আসিল। রাখালবাবু বলিলেন, লক্ষ্মীনারায়ণ। শিব আর সতী, ওই তুলনা দেওয়ায় স্বামীর ওপর অর্থাৎ লক্ষ্মীনারায়ণের ওপর টেক্কা দেওয়া হইয়াছে মনে করিয়া সুশীলা সুন্দরী হাসিয়া ফেলিলেন। বলিলেন, কিরণ যাবে ভেবেই আমার বুক হুহু করছে দিন রাত। খাওয়া ঘুম আমার একরকম নেই। বৌমাকে, সেই সঙ্গে মেয়েকেও চিরদিনের তরে ঘরে ফিরে পাব। আমার যে কি করতে ইচ্ছে হচ্ছে তা আমি জানি নে। রাখালবাবু বলিলেন, খুবই আনন্দের কথা বটে, কিন্তু মেয়ে পক্ষ টাকা কড়ি তেমন খরচ করবে না। জানি তো অবস্থা ভালো নয়, করতে পারেই না। ছোট ছোট বরকনের খরচও কম। কিরণের বিয়ের খরচ বলে তোমার মামারা কিছু কিছু দিতে চেয়েছেন বটে, কিন্তু আমারও খরচ হবে ভালো। সঞ্জীবকে কি জবাব দেব, তোমার কি মত? শুনিয়া সুশীলা সুন্দরীর মুখ দিয়া উত্তাপ নির্গত হইল। বলিলেন, এই ন্যাকামি শুরু হলো। আমার মত আমি লুকিয়ে রেখেছি নাকি যে টেনে বার করতে চাইছো? মেয়ে দেখতে যাবার দিন ঠিক করে চিঠি লিখে দাও। সত্য মায়ের কানে কানে বলিল, মেয়ের রং কালো হলে আমি কিন্তু পছন্দ করব না। কি বলছে? রাখালবাবু সৎসুকে জানিতে চাহিলেন। কালো মেয়ে পছন্দ করবে না, তা তোকে করতে হবে না। গঙ্গাধর বলেছে মেয়ে পরমা সুন্দরী। বলিয়া সুশীলা সুন্দরী খিলখিল করিয়া হাসিতে লাগিলেন। রাখালবাবু বলিলেন, সুন্দর রুচির জন্য আমাদের বংশ চিরকাল প্রসিদ্ধ। আমার বিয়ের সময় তোমাকে কতবার দেখা হয়েছিল মনে আছে? বলিয়া রাখালবাবু তখনকার কর্তা ব্যক্তিদের সুরুচি আর নির্বাচন শক্তি স্মরণ করিয়া কৃতজ্ঞতার আনন্দে গা দোলাইতে লাগিলেন। নাক তুলিয়া সুশীলা সুন্দরী বলিলেন, তা আবার নেই, জ্বালিয়ে তুলেছিল। বড় মামা তো রেগে লাল। শুনিয়া রাখালবাবু বলিলেন, আমার মাও খুব সুন্দরী ছিলেন। ঠাকুমার নাম ছিল তিলোত্তমা, রূপেও তাই ছিলেন। তার রূপ দেখতে দেখতে ঠাকুরদা নাকি কিছুদিন পাগল হয়ে গিয়েছিলেন। কিন্তু তুমি ছিট পেয়েছ। যাও, হাত দাঁড়িয়ে ঢং করো না, পাঁজি দেখে দিনটিন ঠিক করে ফেলো। হ্যাঁ, মেয়ে দেখার একটা দিন ঠিক করি গে। বলিয়া যাইতে যাইতে ফিরিয়া দাঁড়াইয়া রাখালবাবু পুত্র সত্যশিবকে লক্ষ্য করিয়া বলিলেন, সত্য, পড়াশুনো করিস বাপু মন দিয়ে। দায়িত্ব পড়ল ঘাড়ে। আমার ছেলে হয়ে যদি মূর্খ হয়ে থাকো আর ছেলে পিলেকে খেতে দিতে না পারো, তবে সে বড় ঘেন্নার কথা হবে, বুঝলে? সত্যশিব ঘাড় নাড়িয়া বলিল, বুঝেছি। যে তারিখে কিরণবালার বিবাহের কথা হইয়াছিল, সেই তারিখেই স্থির হইল সত্যশিবের বিবাহ। কীর্ণাহারের সন্তোষবাবু পত্রে জানাইয়াছেন যে তাহার অনুজ পরিতোষবাবু কলিকাতার হাটখোলার বাসায়
সংশয়াপন্ন পীড়িত হইয়া পড়িয়াছেন। তিনি সুস্থ হইয়া উৎসবে যোগদান করিতে সমর্থ না হওয়া পর্যন্ত বিবাহ স্থগিত রাখিতে হইবে, উপায়ান্তর নাই। পণ বাবদ যখন টাকা কিছু অগ্রিম লওয়া হইয়াছে, তখন বিবাহ অবশ্যম্ভাবী ইত্যাদি। কিরণবালা খুশি হইয়া উঠিল। ওরা স্বামী স্ত্রী একটু ক্ষুণ্ণ হইলেন এবং ওই দিনেই রাখালবাবুর গৃহে বিয়ের বাঁশি বাজিয়া উঠিল। বর রেলগাড়িতেই উঠিবে, কারণ সঞ্জীববাবু জানাইয়াছেন যে বিবাহ তাহার দাদার বাসায় রামসুন্দরপুরে হইবে। শহর জায়গা, বাড়িটা বড় রেলের ধারে। বরপক্ষীয় মহোদয়গণের যথোচিত অভ্যর্থনার আয়োজন সেইখানেই সহজ। উহাদের যাতায়াতও সহজসাধ্য হইবে। গোজানে 8 মাইল আসা যাওয়া অপেক্ষা রেলগাড়িতে চাপিয়া 7-8টি স্টেশন অতিক্রম করাই কম কষ্টকর। দাদার বাসাটাও রামসুন্দরপুর স্টেশনের অতি নিকটেই। খুশি হইয়াই রাখালবাবু সম্মতি দিয়াছেন। স্ত্রী প্রাপ্তির উপরেও গাড়িতে উঠিয়া ঘটা করিবার সুযোগ পাওয়ায় সত্যশিব যে কত পুলকিত হইল তাহা বলিবার নয়। বর বেশে ক্ষুদ্র সত্যশিব চমৎকার হইয়া উঠিয়াছে। মায়ের দাসী আনিতে হাওয়া গাড়িতে চাপিয়া আর ব্যান্ড বাজাইয়া সে স্টেশনে যাইয়া উঠিতেই তাহার চতুর্দিকে দর্শকবৃন্দের ঠেলাঠেলি লাগিয়া গেল। গলায় ফুলের মালা, গায়ে গরদের কোট, পরনে চেলি, পায়ে পামসু আর লাল রেশমি মোজা, কপালে শ্বেত চন্দনের ফোঁটা, আর তাহার হাসি হাসি মুখ দেখিয়া অনেকে বাহবা দিল যত, জাতিতে ব্রাহ্মণ শুনিয়া কেউ কেউ অবাক হইল তত। এক বৃদ্ধ ভদ্রলোক ভিড় ঠেলিয়া কাছে আসিয়া সত্যশিবকে খানিক নিরীক্ষণ করিলেন, তারপর অযাচিতভাবে আশীর্বাদ করিলেন। বেশ থাকবে বাবা, আমারও ওই বয়সেই বিয়ে হয়েছিল, বেশ আছি আজ পর্যন্ত। কাঁচা বাঁশে বাঁধন কষলে বাঁশ শুকিয়ে বাঁধন ঢিলে হয়ে যায়, সত্যি, কিন্তু বিয়ে করবে তো এই বয়সে। কাদায় কাদায় বেমালুম মিশ খেয়ে যাবে। তরল প্রাণের সে আলিঙ্গন আলগা হবে না কখনো। আশীর্বাদ করছি, সুখী হবে। মহাশয়ের নিবাস? জিজ্ঞাসা করিয়া রাখালবাবু এবং তাহার সঙ্গে তার দক্ষিণ হস্ত ভোলানাথবাবু অগ্রসর হইয়া আসিলেন। নিবাস এই কাছেই, বিনোদনগর। মহাশয়েরা? ব্রাহ্মণ। সত্য, প্রণাম করো। সত্যশিব খুব গম্ভীরভাবে ব্রাহ্মণকে প্রণাম করিল। ওদিকে ঢুলি 3 জন এই নাবালক গৃহস্থের ছেলের বিবাহে এমন উৎসাহের সঙ্গে লাফাইয়া লাফাইয়া কাঠির ঘা মারিয়া ঢোল বাজাইতে লাগিল যে তাহাদের ভিতরকার ওই মেডেলধারী লোকটাও সাবালক রাজপুত্রের বিবাহে তত উৎসাহের সঙ্গে অবিরাম কাঠির ঘা মারে নাই। সে যাহাই হোক, গাড়ি আসিল এবং গাড়িতে চাপিয়া বর যাত্রা করিল। স্টেশনে গাড়ি দাঁড়াইলেই লোকে ছুটিতে ছুটিতে আসিয়া সত্যশিবকে তাকাইয়া তাকাইয়া দেখিতে লাগিল। মতিপুর স্টেশনে মতিপুরের কয়েকটি যুবক উলুধ্বনি করিল। সারাটি পথ এইভাবে অযাচিত অজস্র আনন্দ দান করিতে করিতে বর পিতা এবং সঙ্গীগণকে লইয়া কন্যা গৃহে উপনীত হইল। স্ত্রী আচার হইতে কুশণ্ডিকা পর্যন্ত যাবতীয় অনুষ্ঠান এবং আদর আপ্যায়ন আহারাদি একেবারে অক্লেশে সুনির্বাহ হইয়া গেল। রাখালবাবুর দক্ষিণ হস্ত হিসেবে ভোলানাথবাবু এত পরিশ্রম আর মোড়লি করিলেন যে বৈবাহিক গৃহের লোকের মনে শ্রদ্ধা জন্মিয়া গেল। রাখালবাবুর সহকর্মী তারাপতি সেন গান গাহিয়া সে দেশের লোকের মন হরণ করিলেন। কিন্তু এ বধূর রূপের বোধহয় বর্ণনা নাই। পিতৃগৃহের কুমারী কন্যার শ্রী বর্ণনীয় হইলেও মতান্তরে বধূ হিসেবে তাহা বর্ণনীয় নাও হইতে পারে। মন্দাকিনী সুন্দরী, কিন্তু রূপের পুরা মাত্রার বর্ণনাকে তেমন প্রাণবন্ত করিয়া তোলা যাইবে না, কারণ সে রূপ এখন যেন নিরাকার। মন্দাকিনী এখন বধূ বলিয়াই বলিতে হয় যে রূপ বলিতে যাহা বুঝি, দেহের সেই
অর্চনাভিলাষ মূর্তি পরিগ্রহ করিয়া দুর্বার হইয়া ওঠে নাই। সম্ভাবনা যতদূর পরিস্ফুট হইয়াছে তাহা মনোরম, কিন্তু বালিকা বধূর রূপ নাই। রূপের প্রধান যে ধর্ম অপরিমেয় তার ইঙ্গিত, বালিকার তাহা নাই। সুতরাং কন্যা রূপ ছাড়া বধূরূপ তাহার নাই। মন্দাকিনীর বর্ণ গৌরাভ, উজ্জ্বল চক্ষু, হাত পায়ের গড়ন ভালো, চুল দীর্ঘ ইত্যাদি। সত্যশিব মায়ের দাসী আনিয়া মায়ের হাতে অর্পণ করিল। সুলক্ষণযুক্ত রূপবতী বউ দেখিয়া সুশীলা সুন্দরী গলিয়া গেলেন, কিন্তু রাখালবাবু গলিতে লাগিলেন অন্য দিক দিয়া। বৈবাহিক গৃহে অনভ্যস্ত জলে স্নান করিয়া জলটা হঠাৎ সহ্য করিতে পারেন নাই, তাহার সর্দি করিয়াছে। সব ভালোর মধ্যে ওইটুকু মন্দ। স্টেশনে বর দেখিতে ভিড় জমিয়াছিল, বাড়িতে বউ দেখিতে আহুতের ওপর রবা আহুতের ভিড় লাগিয়া গেল। মুখ দেখাইবার সময় চোখ বুজিতে হয়, নববধূর পক্ষে এ নিয়ম অপরিহার্য। কিন্তু মন্দাকিনী তাহা জানিয়া শুনিয়াও মাঝে মাঝে ভুল করিতে লাগিল। আর অদৃষ্টের এমনি ফের যে পাড়ার শ্রেষ্ঠা নারী এবং নারী সম্প্রদায়ের অভিভাবিকা কুসুম ঠাকুরানী যখন তাহার মুখের কাপড় তুলিলেন, তখনও সে চোখ বুঝিতে ভুলিয়া গেল। কুসুম তাহার চোখের দিকে চাহিয়া বলিলেন, ও মা, এ যে প্যাট প্যাট করিয়া মুখের পানে তাকিয়ে রয়েছে। শুনিয়া মন্দাকিনী তাড়াতাড়ি চোখ বুঝিল, কিন্তু কৃতকর্মের ত্রুটি সংশোধন তাহাতে হইল না। কুসুম তাহার মুখের উপরকার কাপড় মুখের উপর ছাড়িয়া দিয়া সভয়ে উঠিয়া দাঁড়াইলেন, ডাকিলেন, সুশি কই রে? কি বলছেন মাসিমা? বলিয়া সাড়া দিয়া সুশীলা সুন্দরী ছুটিয়া আসিলেন। তোর বউয়ের তো পয় ভালো নয় রে, প্যাট প্যাট করিয়া মুখের পানে তাকিয়ে দেখছে। বলিয়া ভবিষ্যতের করাল মূর্তি যাহা তিনি স্পষ্ট প্রত্যক্ষ করিয়াছেন তাহা বধূর শাশুড়িকে দেখাইয়া দিলেন। বলিলেন, ছেলেকে হোমে গিলে খাবে। কুসুম ঠাকুরানী সকলের মাসি, সকল কালের মাসি। কেশব মিন শরীর ধারণ করিবার পূর্বে নাকি কুসুমকে মাসি বলিয়া সম্বোধন করিয়াছিলেন। সত্যসন্ধ লম্বোদর বিশ্বাস তাহার ৮০ বছরের প্রাচীনত্বের দোহাই বানাইয়া এই বার্তা রাষ্ট্র করিয়াছেন। সে যাহাই হোক, মাসি হাঁ করিয়া রহিলেন। মাসির দাঁত নাই, থাকিলে এমন ধারা অবাধ গুহার মতো দেখাইত না। ছেলের হাড় কখানা টিকলে হয় বলিয়া তিনি নিজেই বালকের অস্থিখাদিকা একটি কল্পিতা রাক্ষসীর অনুকরণে সুবৃহৎ হাঁ সুশীলা সুন্দরীর সম্মুখে এবং তাহাকে আতঙ্কিতা দেখিয়া যাহারা ছুটিয়া আসিয়াছিল তাহাদেরও সম্মুখে বিস্তৃত করিয়া রাখিলেন। মাসির মুখের অভ্যন্তরের দিকে চাহিয়া সুশীলা সুন্দরী ইহা বলিলেন না যে প্রবেশপথ যাহার এত প্রশস্ত, না জানি তাহার ভিতরের ঠাঁই কত বড়। বলিলেন, সে কি বলছেন মাসিমা, আজ ওসব কথা বলতে নাই। মাসি তাহার স্বচ্ছ এবং স্বচ্ছন্দ ভবিষ্যৎ দর্শনের বলেই মানুষের শ্রদ্ধেয়া হইয়া উঠিয়াছেন। বৃষ্টিপাত সম্বন্ধেও তাহার ভবিষ্যৎবাণী খনাকে অন্তত এ পাড়ায় বাতিল ও না মঞ্জুর করিয়া দেয়। তাহার ভবিষ্যৎবাণীর বিরুদ্ধবাণী সুশীলা সুন্দরীর মুখে শুনিয়া তাহার হা বুঝিয়া গেল। পৃথিবীর রাহুগ্রাসের ভয় ঘুচিল, কিন্তু তিনি অত্যন্ত ক্রুদ্ধা হইয়া গেলেন। বলিলেন, তবে আমার কথা মিথ্যে, সবাই যা বলছে তাই সত্যি। বউ তোমার লক্ষ্মী, ভাড়ার ভরে দেবে, দুহাতে খেয়েও। বলিয়া তিনি পূজারিনীর মতো অঞ্জলি রচনা করিয়া পাদমূলে ঢালিয়া দিবার একটা ভঙ্গি করিলেন এবং কাহারও নিষেধ না মানিয়া সে স্থান ত্যাগ করিয়া গেলেন। কিরণবালা সেইখানেই বসিয়াছিল। গালে হাত দিয়া সে আদ্যন্ত দেখিল এবং শুনিল। কুসুম ঠাকুরানী চলিয়া গেলে সে বলিল, কেমন যেন। কিন্তু কুসুম ঠাকুরানী একা অশুভ বিপরীত কথা বলিলে কে শুনিবে? আর 10 জনেরও তো চক্ষু আছে, পয়া অপয়া বুঝিবার বুদ্ধি আছে।
তাহারা সবাই বলিতেছে, অতি সুশ্রী বউ আসিয়াছে, লক্ষ্মীশ্রী বউয়ের আপাদ মস্তকে। আরও অনেক কথা জন্মিল, মরিল। স্নেহ, সখিত্ব, আশীর্বাদ এবং হাস্য পরিহাসের ভিতর দিয়া মন্দাকিনী এই পরিবারে ভর্তি হইয়া গেল। তাহার কাখ জুড়াইল। বিমাতার মেয়ে টানিয়া টানিয়া সে ক্লান্ত হইয়া উঠিয়াছিল। বউ পরিষ্কার মা বলিয়া ডাকে। সুশীলা সুন্দরীর কর্ণে অমৃত বর্ষিত হয়। শ্বশুরকে সে মুক্তকণ্ঠে বাবা বলিয়া ডাকে। শুনিয়া রাখালবাবুর মুখ দিয়া শব্দ বাহির হয় না। এত আনন্দ জন্মে। দক্ষিণ হস্ত ভোলানাথবাবুকে সে বলে জ্যাঠামশাই। শুনিয়া ভোলানাথ তাহাকে অশেষ সৌভাগ্য লাভের সুদীর্ঘ আর সারগর্ভ আশীর্বাদ করেন। হাঁচি টিকটিকি পড়ে না। মন্দাকিনী ঘুরিয়া ফিরিয়া কাজ করে, বুঝিয়া সুঝিয়া লইয়াছে। শ্বশুরের সেবা করে, তামাক সাজে, ঘটিতে গাড়ুতে জল দেয়, যখন যাহা প্রয়োজন। সুশীলা সুন্দরী অপলক চক্ষে তাহার কর্মচঞ্চলতা নিরীক্ষণ করেন, আর কুসুম ঠাকুরানীর দন্তহীন মুখখানা মনে পড়িয়া তাহার অষ্টাঙ্গ জ্বলিতে থাকে। কিরণবালা সেই অবসরে গল্প আর সেলাই করিতেছে ঢের। মুখ টিপিয়া হাসিতে সত্যশিব কোথায় শিখিল কে জানে, কিন্তু সে মুখ টিপিয়া হাসে আর চোখে চায়। মন্দাকিনী স্বামীকে সম্মুখে দেখিয়া দ্রুত হস্তে ঘোমটা টানিয়া দেয়। সত্য বলে, লাজ দেখিয়া আর বাঁচিনে। মা, শুধু তো আমার পেন্সিলটা দেখেছে কিনা। মন্দাকিনী মাথা নাড়ে, সে দেখে নাই। সুশীলা বলেন, তুই ঘোমটা টেনে মুখ আড়াল করিস নে মা, তোদের দুজনের মুখ একসঙ্গে দেখতে দে, দেখে আমার চোখ জুড়োক। বলিতে না বলিতে সত্যশিব তড়াক করিয়া লাফাইয়া আসিয়া বউয়ের ঘোমটা তুলিয়া দেয়। বলে, মায়ের কথা শুনতে হয়, সৎমার কথা তো নয়, এ একেবারে আদত মা। শুনিয়া সেদিন সুশীলা সুন্দরী চিৎকার করিয়া উঠিলেন, হোগো, কোথায় গেলে সত্যর বাবা, শুনে যাও। রাখালবাবু বৈঠকখানায় ছিলেন। চিৎকার তাহার কানে গেল। অন্তঃপুরে অকস্মাৎ দুর্ঘটনা ঘটিবার আশঙ্কায় শশব্যস্ত হইয়া রাখালবাবু খালি পায়েই দৌড়াইয়া আসিলেন। স্ত্রীর কণ্ঠের অতখানি উচ্চধ্বনি যে বিপদে সাহায্যার্থে নয়, অপার আনন্দের অভিব্যক্তি, তাহা তিনি কেমন করিয়া বুঝিবেন? কি হলো? সংবাদ জানিতে চাহিয়া রাখালবাবু ব্যস্তভাবে আসিয়া দাঁড়াইলেন। সুশীলা বলিলেন, ছেলে কি বলছে শোনো। শুনিবার পূর্বেই স্ত্রীর মুখে হাস্যবিকাশ দেখিয়া রাখালবাবুর দুশ্চিন্তা দূর হইল। তখন তিনিও হাসিতে লাগিলেন। জিজ্ঞাসা করিলেন, কি বলছে? বলবো রে বলিয়া জননী কৌতুকে স্নেহে উদ্বেল হইয়া পুত্রের মুখের দিকে নেত্রপাত করিলেন। সত্যশিব সলজ্জ মুখে ঈষৎ হাসিয়া আর মাথা নাড়িয়া অনুমতি দিল। সুশীলা বলিলেন, আমি বললাম বউকে, মা তুই ঘোমটা দিস নে, তোদের দুজনার মুখ একসঙ্গে দেখতে দে, দেখে আমার চোখ জুড়োক। রাখালবাবু বলিলেন, তা তো বটেই, আমারও সেই ইচ্ছে রয়েছে বরাবর। তারপর? তাতে ছেলে বউয়ের মুখের কাপড় তুলে দিয়ে বললে, মায়ের কথা শুনতে হয়, সৎ মায়ের কথা তো নয়, হে একেবারে আদত মা। শুনলে কথা, দেখলে বুদ্ধি। কথা যে শুনিয়াছেন, বুদ্ধি যে দেখিয়াছেন, তাহার লক্ষণ রাখালবাবুর মুখের রেখায় আর চোখের দীপ্তিতে অসাধারণ আর অপার হইয়াই দেখা দিল। শব্দ উচ্চারণ তিনি করিলেন না। তিনি যে সৎমা নন, আদত মা, এই আনন্দে আর পুত্র তাহা অতুলনীয়ভাবে প্রকাশ করিয়া মায়ের মর্যাদা মাকে দিয়াছে, এই আরও আনন্দে বিহ্বল হইয়া সুশীলা সুন্দরী পুনরায় সবিস্ময়ে প্রশ্ন করিলেন, দেখলে বুদ্ধি? কিন্তু গৌরব যেন একমাত্র তাহারই প্রাপ্য, এমনিভাবে রাখাল বলিলেন, আমারই তো ছেলে। খালি তোমারই ছেলে, আমার নয়? তোমারও।
রাখালবাবু গৌরব বন্টন করিয়া দিয়া হাসিতে লাগিলেন। তাহাতে সুশীলা সুন্দরীও হাসিতে লাগিলেন, সত্যও হাসিতে লাগিল। হাসিল না কেবল কিরণ। সে বলিল, ওইটুকু ছেলের পাকা পাকা কথায় রাগ হয় আমার। মন্দাকিনী শাশুড়ির বড় অনুগতা হইয়াছে, আজ পর্যন্ত গরমিল হয় নাই। বৈষম্য কেবল এইটুকু যে শ্বশুরের প্রতি শাশুড়ি যে বাক্য প্রয়োগ করেন তাহা শুনিয়া মন্দাকিনীর মনে হয় ঝাঁজ আছে। সুশীলার আশা সে সফল করিয়াছে। যে ঘটনায় বিবাহের চিন্তা অঙ্কুরিত হইয়াছিল সেই ঘটনার কথা মনে পড়িয়া সুশীলা মনে মনে হাসেন। দ্বিপ্রহরে তিনি শয়ন করিলে মন্দা তাহার পায়ে তৈলাক্ত হাত বুলায়। সুকোমল হস্তের মৃদু মৃদু স্পর্শে সুশীলা সুন্দরীর দেহ কখনো রোমাঞ্চিত, কখনো অবশ হইয়া নিদ্রাকর্ষণ হয়। এই বিশ্রামকে কুসুমিত করিয়া জীবনব্যাপী একটা সুখ স্বপ্ন গড়িয়া উঠে। বউকে তিনি আশীর্বাদ করেন। কিন্তু ওই যত্ন আর পরিচর্যা আর আদর কি একতরফাই চলে কেবল? তাহা নয়। সুশীলা সুন্দরী বধূমাতার কবরী রচনা করিয়া দেন। বলেন, মেঘ বরণ চুল, রাজকন্যার চুল। জমের চোখ ধাঁধানো ডগডগে সিঁদুরের টিপ তাহার কপালে দেন। বলেন, পাকা চুলে সিঁদুর পোড়ো। আঙ্গুলের সিঁদুর তাহার শাখায় লাগাইয়া দেন। তাহার হাতে সিঁদুর লন। ভিজা গামছায় তাহার মুখ মুছিয়া দিয়া তাহার মুখ চুম্বন করেন। মন্দাকিনী তাহাকে ভক্তিভরে প্রণাম করে। সুশীলার সুখের সাগর চন্দ্রকিরণে স্ফীত হইতে থাকে। বৌমা! যাই বাপু যাই, অত করে বৌমা বৌমা করলে চলবে কেমন করে? এ যে আদত মা আমার সৎমায়ের বাড়া হলো। সৎমায়ের বাড়া হলাম নাকি? তুমি যে সতীনের বাড়া হয়েছ আমার। তা যদি হয়ে থাকি তো হয়েছে, তাড়াতে তো পারছো না। অমন ছোকরা আমাদের একদিন ছিল, কিন্তু অমন গিদের কাজ করি নাই কোনোদিনও। করলেই পারতে। তুমি বাপু ভালো লোকের মেয়ে নও। বাপ তুলে কথা কয় ছোট লোকের মেয়েরাই। আমার বাবাকে তুই ছোট লোক বললি? বললেই শুনতে হবে। সময় বৈকাল, অনেক কাজ বাকি। কেশ রচনায় একটু ত্বরান্বিতা হইবার আদেশে সুশীলা সুন্দরীর ওই বৌমা সম্বোধন ছিল, কিন্তু আজ না হয় উহাই ছিল, অসহ্য হইয়াছে। কিন্তু তাহার পূর্বদিন, পুনরায় তাহারও পূর্বদিন, আবার পুনরায় তাহারও পূর্বদিন, এবং ওইভাবে কয়েকটা বছরই। মোট কথা কলহ বাঁধিবেই। তার আবার সময় অসময়, কাজ অকাজ, কারণ অকারণ কি? মন্দাকিনী গৃহের শান্তি নষ্ট করিয়াছে। শাশুড়ির পায়ে তেল মাখা হাত বুলানো সে ছাড়িয়া দিয়াছে কবে তার ঠিক নাই, কিরণের বিবাহের পূর্বেই। অশান্তির অভিযোগ শুনিতে শুনিতে গৃহকর্তা রাখালবাবুর প্রাণ গেল। 4টে বছর আর কটা দিন যেন পাখায় ভর করিয়া দেখিতে দেখিতে চক্ষের নিমেষে অদৃশ্য হইয়া গিয়াছে। সুশীলা সুন্দরী অনুতাপের জ্বালা আর সহিতে পারেন না। তার মনে হয় পায়ে তেল মাখাইতে বউ তিনি আনেন নাই, নিজের হাতে খাল কাটিয়া ঘরে কুমির আনিয়াছেন। সত্যশিব স্কুল ত্যাগ করিয়াছে। নূতন হেডমাস্টার রাখালবাবুকে ডাকিয়া একদিন বলিয়া দিয়াছিলেন, আপনার ছেলেকে স্কুল থেকে ছাড়িয়ে নিন, ছেলেগুলোকেও খারাপ করছে। স্ত্রীর সঙ্গে ব্যবহারের আলোচনা করে। বছরে 2-3 দিন করে এক ক্লাসে থেকে ছেলে যথেষ্ট যোগ্য হয়েছে, আর কেন? বলিয়া হেডমাস্টার ঘৃণায় অধরষ্ঠ ধনুকের মতো বক্র করিয়া তুলিয়াছিলেন। সেদিন সত্য স্কুল হইতে ফিরিল শূন্য হস্তে। মা জানিতে চাহিলেন, বই কোথায়? সত্য বলিল, স্কুলের পুকুরের জলে সরস্বতীর বিসর্জন দিয়েছি। তা সে দিক, কিন্তু পরম কষ্টের কথা এই যে রাখালবাবু এখন বৈকালিক জলযোগের পর বাহির হইয়া যান। যেখানে সেখানে বসেন, যেখানে সেখানে বেড়ান। সময় কাটাইয়া ফেরেন সেই রাত 10টায়। সুশীলা বলেন,
তুই শেষকালে লোকটাকে ঘর ছাড়া করলি, রাক্ষসী সর্বনাশী। মন্দাকিনী বলে, ভেবে দেখো, আমি করিনি। ঘর ছাড়া তিনি যদি হয়ে থাকেন তবে তুমিই করেছ। সত্যশিব মাঝে মাঝে অর্ধরাত্রে উঠিয়া বলে, মা, ভালো হবে না বলছি, গজগজ করো না অত, আমাদের হাতে একদিন তোমাকে পড়তেই হবে। বৈধব্যের এবং তখনকার অসহায় অবস্থার কল্পনা করিয়া সুশীলা আতকাইয়া ওঠেন না। ছেলের কটূক্তি তাহাকে তেমন আঘাত করে না। বলেন, সে তখন দেখা যাবে, রাত জেগে তা জানিয়ে কি হবে। রাখালবাবুর নাসিকা তখন দ্বিগুণ বেগে গর্জন করিতে থাকে। সে যাহাই হউক, আজিকার কথাই বলিতেছিলাম। আজ বৈকালে মন্দাকিনী বেণীবয়ন এবং কবরীবন্ধন সমাপ্ত করিয়া পরিপাটি হইয়া উঠিয়া পড়িল। বলিল, কি বলছ? সুশীলা বলিলেন, বলছি ঝিয়ে আসে নাই আজ, ঘর দোর উঠোনটা ঝাঁটপাট দাও, আমি লণ্ঠনে তেল ভরি, আবার কি বলবো তোমাকে? মন্দাকিনী বলিল, আমি বরং লণ্ঠনে তেল ভরি, তুমি উঠোন টুঠোন ঝাঁটপাট দাও, আমার আলিস্যি লাগছে বড়। বলিয়া সে আর দাঁড়াইয়া না থাকিয়া লণ্ঠন লইয়া ওদিকে চলিয়া গেল। সুশীলা বলিলেন, আমি গা ধুয়েছি, তা দেখছিস নে চোখে? তোর কথাই হলো 16 আনা, আমি কেউ নই নাকি? আমাকে দাসীবাদী পেয়েছিস যে পায়ে ঠেলতে চাস? মন্দাকিনী উত্তর করিল, বউকে তুই তোকারি করে কারা জানো? ফাটিয়া পড়িবার পূর্বে সুশীলা সুন্দরী জানিতে চাহিলেন, কারা? আমাদের দেশের বাড়ির হাড়ি বাগদিরা। কি? আমাকে বললি হাড়ি বাগদি? যেমন আচরণ! হাড়ি বাগদির আচরণ আমার? ওরে, আমি হাড়ি বাগদি না তোর বাবা হাড়ি বাগদি? তোরা চামারের জাত, তোর বাবার ঠিক নাই। বলিয়া বধূর ঘাড়ের উপর লাফাইয়া পড়িবেন কি ছুটিয়া বাড়ির বাহির হইয়া যাইবেন, সুশীলা সুন্দরী যখন এই দ্বিধায় পড়িয়াছেন, ঠিক তখনই দুর্বহ দেহখানাকে কোনো প্রকারের টানিতে টানিতে রাখালবাবু প্রবেশ করিলেন। স্বামীকে সম্মুখে পাইয়া সুশীলা সুন্দরীর বধূর ঘাড়ে লাফাইয়া পড়া হইল না, বাড়ির বাহির হইয়া যাওয়াও হইল না। তাহাকেই তিনি বলিতে লাগিলেন, এই আমার অদিষ্টে ছিল, বউয়ের হাতে এত অপমান রোজ রোজ। তুমি তো গোবর গণেশ, পাথর, চোরের মতো চুপ করে মার খাচ্ছ। তুমি আবার মানুষ? গলায় দড়ি দিয়ে তোমার মরা উচিত। বলিয়া সুশীলা সুন্দরী দড়ি দেখাইয়া দিলেন না, চোখের জলে ভাসিতে লাগিলেন। লণ্ঠনে তেল ভরা শেষ হইয়াছিল। মন্দাকিনী নিঃশব্দে কোঠায় উঠিয়া গেল। রাখালবাবু বলিলেন, আমি আর পারি নে, চারিদিকে এই অশান্তি আর ভিজিঘিজি ব্যাপার। সতেটা মানুষ হলো না, করলো কেবল ফেল। এদিকে বাড়িতেও অশান্তি। তুমি যা বলেছ ঠিক, রোজ রোজ অশান্তি। বউকে তার বাপের বাড়ি পাঠিয়ে দাও, চাই না আমি অমন বউ। বউকে আমি ত্যাগ করলাম। তুমি ত্যাগ করলে হবে না, আইন তা নয়। স্বামী স্ত্রীকে ত্যাগ করতে পারে, শাশুড়ি বউকে পারে না। আমি যদি এখন বউকে বাপের বাড়ি পাঠিয়ে দিই, তবে সতে তোমার মাথা ভাঙবে বাড়িতে, আমার মাথা ফাটাবে রাস্তায়। তার এখন নবীন যৌবন, নতুন সুখ, উপায় কি করি? নিত্যি নিত্যি তাড়াবার কথা বলাও দোষ। তোমার তাতে দোষ নাই, তুমিই বা সইবে কত। সে যাই হোক, বৌমাকেও বলি, ভদ্দরের ঘরে কেন এসব ঘটে? শত্রু হাসছে। বলিতে বলিতে রাখালবাবু যেন শত্রুর হাসিতে আরো হতাশ হইয়া চেয়ারে বসিয়া পড়িলেন। বলিলেন, কিছু খাবার টাবার দাও, খেয়ে দিয়ে বেরোই। জামা জুতো ছাড়িয়া নিজেই জল তুলিয়া হাত মুখ ধুইয়া রাখালবাবু অন্য মনস্কের মতো পুনরায় চেয়ারে বসিতে যাইতেছিলেন। হঠাৎ তামাকের কথা মনে পড়িয়া তামাক সাজিতে গেলেন। ইত্যবসরে খাবার আসিল। তামাকের হাত ধুইয়া আসিয়া রাখালবাবু জলযোগে বসিলেন। খাইতে খাইতে নিম্নস্বরে বলিলেন, সতেটা হয়েছে স্ত্রৈণ,
একেবারে ভেড়া, সুশীলা বলিলেন। কিন্তু এমন যে হবে তা কখনো ভাবি নাই, ঘুণাক্ষরেও ভাবি নাই। সতে যে লেখাপড়া শিখবে না, দুর্মুখ দুর্বৃত্ত হবে, গ্রাহ্য করবে না তোমাকে আমাকে, এ তো স্বপ্নেও কখনো দেখি নাই। স্কুলের বেয়াড়া ছেলেদের সঙ্গে মিশেই সে বজ্জাতে শিখেছে, অশান্তিরও এক শেষ। তারপর বাড়িতেও যা তা ভিজিঘিজি ব্যাপার। এখন আমাদের সংসারে বাস বিড়ম্বনা, কষ্টকর হয়ে উঠেছে। কিন্তু কোথায় বা যাই? চাকরিটা রয়েছে, যেমন তেমন চাকরি, দুধ ভাত। যাবে কোথায়? যেতে চাও কোথায় তুমি? কার ভয়ে যেতে চাও? বউয়ের ভয়ে? ধিক তোমাকে! সুশীলা সুন্দরীর চোখে আগুন দেখা দিল। তা সত্যি, তুমি অন্যায় কথা বলবে না তা আমি জানি। বিয়ে দিয়েই এত কাণ্ড। 100 বার, 1000 বার, লক্ষ বার আমি ঘাট মানছি। সংখ্যাবাচক শব্দগুলির ওপর অনন্ত কণ্ঠশক্তি প্রয়োগ করিয়া সুশীলা সুন্দরী তাহার অপরাধ এবং ভ্রম স্বীকার করিলেন। রাখালবাবুর জলযোগ শেষ হইল। তামাক খাইয়া তিনি ছাতার বদলে এবার লাঠি লইয়া বাহির হইয়া গেলেন। পুত্র এখন এই বয়সে মিত্র হইয়া উঠিবার কথা। মিত্রত্বের সন্ধান করিয়া রাখালবাবু পুত্রকে নিজের দিকে টানিতে চেষ্টাও করিয়াছিলেন। কিন্তু সত্যশিব অসাধারণ তেজস্বী আর প্রভুধর্মী বলিয়া বাপের নিস্তেজ মিত্রত্ব তাহার ভালো লাগে নাই। আপন রজগুণে সে শাসনকর্তা হইয়া উঠিয়াছে। ন্যায় অন্যায়ের বিচার করিয়া অতিশয় স্পষ্ট বাক্যে সে নিজের মতামত ঘোষণা করে। তাহার ইচ্ছাই আইন। লঙ্ঘন করিবার দুঃসাহস যদি কাহারও হয় তবে সে তাহা করুক, দেখা যাইবে পরে। জননীর আর স্ত্রীর বিরোধে সে স্ত্রীর পক্ষ অবলম্বন করে, করিবেই। সুশীলা বলেন, তুই বউয়ের হয়ে মায়ের সঙ্গে ঝগড়া করছিস? সত্য বলে, তুমি শাশুড়ি হয়ে বউয়ের সঙ্গে ঝগড়া করছো? আমি তোকে 10 মাস 10 দিন পেটে ধরি নাই, নোংরা ঘেটে মানুষ করি নাই? সত্যশিব হাসিয়া বলে, সে কি আমার অনুরোধে করেছিলে? সেসব উপকার যা করেছ তার উল্লেখ না করলেই ভালো হয়। সুশীলা সুন্দরীর মুখ দিয়া এবার চূড়ান্ত কথাই বাহির হয়, তুই মর, তুই একেবারে গোল্লায় গেছিস। সত্য বলে, ওই জন্যেই তো আমি বউয়ের পক্ষে। সে আমাকে ওসব কথা কখনো বলে না। আমি বলে বউ বিধবা হবে, একবেলা খাবে, খরচ কমবে, তোমার সুখ হবে, সেই জন্যেই তুমি আমাকে মর বলছো। তবে আর 10 মাস 10 দিন পেটে ধরার গর্ব কি করছো? বলিয়া মন্দাকিনীর দিকে তাকাইয়া সত্যশিব দেখে সে হাসিতেছে। অপরূপ সে হাসির ভঙ্গি। আর দেখে তাহার সর্বাঙ্গে যৌবন থই থই করিতেছে। নয়ন পল্লব স্থির, কিন্তু মনে হয় যেন নাচিতেছে। তোমার গুণগ্রামের কথা সব বলেছি ওকে, শুনে উনি আগুন হয়ে গেছেন। পুত্রকে নিরস্ত করতে এবার ব্রহ্মাস্ত্র হিসেবে স্বামীর আগুন হওয়ার কথাটা সুশীলা সুন্দরী জানান। কিন্তু সত্যশিবের ভয় নাই বলিলেই চলে। মন্দাকিনীর সঙ্গে দৃষ্টি বিনিময় করিয়া হাসিতে হাসিতে সে বলে, আগুন হয়ে গেছেন, ভাগ্যে তার গা চালে ঠেকে যায় নাই, খড়ের চাল পুড়ে যেত। তারপর তাহার মনে পড়ে জলে অগ্নি নির্বাপিত হয়, বলে, 1 গামলা জল ওর মাথায় ঢেলে দিলেই পারতে। বলিয়া উঠিয়া যায়, মন্দাকিনীকে উপরে ডাকিয়া লয়। দুজনে নিরিবিলিতে গল্প করিতে বসে। তাহাদের তুমুল আনন্দের শব্দ করকাধারার মতো সুশীলা সুন্দরীর কানে প্রবেশ করিতে থাকে। আর তিনি বসিয়া বসিয়া ভাবেন, কুসুম ঠাকুরানী প্রাতঃ প্রণম্যা, তাহার ভবিষ্যৎবাণী ফলিয়াছে।